তাহলে দেখো প্রথম সেন্টেন্সে ইয়েস্টারডে তাহলে কোন পার্টস অফ স্পিচ? কেউ পাবা, বলতে পারবা কি হবে? নাউন হবে। কেন নাউন? কারণ সাবজেক্টের স্থলে যদি কোনো কিছু বসে, মানে সাবজেক্টের স্থলে কী কী বসতে পারে, নাউন অথবা প্রোনাউনেই বসে। সেক্ষেত্রে এই ইয়েস্টারডে এখানে হচ্ছে কি সাবজেক্ট, তো যার কারণে এটা হচ্ছে নাউন। তারপরের সেন্টেন্সটা দেখো যে ইয়েস্টারডে উই ভিজিটেড রংপুর। গতকাল আমরা কি রংপুর ভ্রমণ করছি বা ঘুরতে গেছিলাম। এই ইয়েস্টারডে এখানে কোন পার্টস অফ স্পিচ? কী হবে? কেন অ্যাডভার্ব? মানে অ্যাডভার্ব নির্দেশ করে কি, মানে কোনো কিছু ম্যানার, প্লেস, টাইম, এইগুলো যদি কোনো কিছু নির্দেশ করে কোনো ওয়ার্ড, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই ইয়েস্টারডে হচ্ছে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। দেখো উই ভিজিটেড রংপুর, আমরা রংপুর কি ভ্রমণ করেছি। কবে? একটা সময় নির্দেশ করছে, গতকাল, যার কারণে এইটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। এখন তারপরে সেন্টেন্সটা দেখো যে গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, মানে কেউ বলতে পারবা? এটা কিন্তু একটা ইডিয়ম, এটা কিন্তু একটা ইডিয়ম বুঝো? বাগধারাগুলো আছে না বা প্রবাদ, ওইগুলা। গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, আমাদের একটা বাংলাই আছে না, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, মানে এটা হচ্ছে এরকম যে গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। এখন এই সেন্টেন্সে দেখো আমরা দুইটা লাইন আন্ডারলাইন করছি, গিভিং আর রিসিভিং। এই গিভিং আর রিসিভিংয়ের মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবা? এটা কি হবে, এটা কি হবে? একটা সাধারণ স্ট্রাকচার ফলো করো যে আমাদের সাধারণ সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন যাই বলো। সেক্ষেত্রে এই যে সাবজেক্টের স্থলে যা বসবে সেটা কি হয়, নাউন বা প্রোনাউন, কিন্তু সাধারণত নাউন। আর অবজেক্টের স্থলেও কি বসে, নাউনেই বসে। সেক্ষেত্রে আমাদের এখানে মেইন ভার্ব কোনটা বলো তো? ইজ হচ্ছে মেইন ভার্ব। ইজের আরও কিন্তু একটা পরিচয় আছে, সেটা কি অক্সিলারি ভার্ব হিসাবে বসে। যখন একটা সেন্টেন্সে কি শুধু একটি মাত্র অক্সিলারি ভার্ব বসবে, সেটা মেইন ভার্ব হিসেবে কি হয়, গণ্য হয়, কারণ এখানে অন্য কোনো এক্সট্রা ভার্ব নাই, যার কারণে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখন এই যে গিভিংটা কোন পজিশনে আছে, সাবজেক্টের পজিশনে আছে। আর গিভিংটা কি ভার্ব প্লাস আইএনজি, আর ভার্ব প্লাস আইএনজির যখন সাবজেক্ট হিসাবে বসে তখন এটার একটা গ্রামাটিক্যাল মানে পরিচয় আছে, সেটা কি জানো, জিরান্ট। তো এই যে জিরান্ট কি, যখন ভার্ব প্লাস আইএনজি একাধারে সাবজেক্ট প্লাস মানে ভার্ব প্লাস নাউনের কাজ করবে, তখন সেটা হবে জিরান্ট। এখানে দেখো গিভ কি ভার্ব না একটা, গিভ একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়ে গিভিং হয়েছে, ঠিক আছে। আবার এইটা সাবজেক্টের পজিশনে বসছে, আর সাবজেক্টের পজিশনে বসছে বিধায় এটা হচ্ছে একটা নাউন। তো একই সাথে গিভিং ভার্ব প্লাস আইএনজি, মানে এটা ভার্ব প্লাস নাউনের কাজ করতেছে। তো ভার্ব প্লাস নাউনের কাজ যখন করবে তখন সেটা কিসের কী হয়ে যাবে, গ্রামাটিক্যাল পরিচয় জিরান্ট। জিরান্ট কোন ধরনের ভার্ব কেউ বলতে পারবা? আমাদের ভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে একটা আছে ফাইনিট, একটা হচ্ছে নন ফাইনিট। তো ফাইনিট কোনটা, নন ফাইনিট কোনটা কেউ জানো? হ্যাঁ, আচ্ছা সহজভাবে মনে রাখো যে ফাইনিট হচ্ছে যে ভার্ব দিয়ে আমরা সহজে টেন্স আইডেন্টিফাই করতে পারবো। এই যে এই সেন্টেন্সে দেখো ইজ, এটা কোন টেন্সের অন্তর্গত? ইজ হলে আমরা কোন টেন্স বুঝি? অবশ্যই প্রেজেন্ট টেন্স। কিন্তু এই যে ইজ আমি মনে করো বাদ দিলাম, শুধু গিভিংটা কোনো টেন্সে ফেলানো যায়? অনেকে মনে করতেছে যে গিভিং দিয়ে মনে হয় কন্টিনিউয়াসে যায়, কিন্তু কন্টিনিউয়াস তখন হবে যখন এর সামনে অ্যাম, ইজ আর, ওয়াজ, ওয়্যার এগুলা দিয়ে আর কি আসবে। তো যখন আমরা একটা ভার্ব দিয়ে সরাসরি কোনো টেন্স আইডেন্টিফাই করতে পারবো না, সেটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। আর যেটা দিয়ে সহজেই একটা ভার্বের টেন্স আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। নন ফাইনিটের মধ্যে তিনটা থাকে, জিরান্ট, পার্টিসিপল, আর একটা হচ্ছে কি ইনফিনিটিভ। এই তিনটা। জিরান্ট দুইটা হচ্ছে সেম,
মানে জিরান আর পার্টিসিপল সেম, ভার্ব প্লাস আইএনজি, এরা মানে যমজ ভাইয়ের মতো কাজ করে। জাস্ট মাথায় একটা বিষয় খেয়াল করতে হয় যে এটা কখন কোন প্লেসে বসে। আর ইনফিনিটিভ কি বলো, ইনফিনিটিভ কি কেউ বলতে পারবা? ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা ইয়া করি না যে আমরা এখানে কী জন্য আসছি, স্টাডি। তারপর হচ্ছে যখন কোনো কিছুর উদ্দেশ্য বোঝায় তখন ইনফিনিটিভের ব্যবহারটা হয়। এখন যদি আমি একটা সেন্টেন্স লিখি, একটু সময় নিচ্ছি। আচ্ছা, লাইটের কারণে কিছুই দেখতে পাচ্ছি না। কি লিখছি বলো? এখানে আই গো টু মার্কেট, ঠিক আছে? এখানে আই গো টু মার্কেট থেকেও কিন্তু বাক্যটার অর্থ দেয় আমি বাজারে যাই, কিন্তু তারপরে আরও একটা জিনিস অ্যাড করছে, টু বাই এ মোবাইল ফোন। এইখানে দেখো টু প্লাস এটা কিন্তু প্রিপোজিশন, আর এটা হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরে কার অবস্থান? নাউন। এর পরের যে অংশটা দেখো, টু বাই এ মোবাইল ফোন, টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন আর এইটা হচ্ছে কিন্তু ভার্ব, ঠিক আছে? টু বাই এ মোবাইল ফোন কিসের উদ্দেশ্যে? একটা ফোন কেনার উদ্দেশ্যে আমি বাজারে যাচ্ছি। আমরা এখানে আসছি কি জ্ঞান অর্জনের জন্য। উই কেম হেয়ার বা কাম হেয়ার টু গেইন নলেজ। এই যে টু গেইন, টু প্লাস V0, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, ঠিক আছে? মানে যেটা দিয়ে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারবো না সেটা হচ্ছে নন ফাইনিট, আর যেটা দিয়ে আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে ফাইনিট। এইখানে দেখো গোটা দিয়ে আমরা কি বুঝি যে এটা কোন সেন্টেন্স, কোন টেন্স? এটা প্রেজেন্ট ইন্ডিকেটর। কিন্তু আমি যখন টু বাই ধরবো, টু বাই দিয়ে কি কোনোভাবে এটা কোনো টেন্সের মধ্যে ফেলানো যায়? যায় না। তো যখন একটা ভার্ব দিয়ে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব, আর যখন পারবো না সেটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। তো এখন এই যে গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এই যে গিভিংটা তাহলে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়তেছে? এটা হচ্ছে একটা নাউন, আর এটার একটা ভার্বের পরিচয় আছে সেটা হচ্ছে কি জিরান, আর এটার আরও একটা পরিচয় আছে সেটা হচ্ছে ভার্বাল নাউন। কেন? কারণ এটা একসাথে ভার্বেরও কাজ করতেছে আবার নাউনেরও কাজ করতেছে, এই জন্য এটাকে ভার্বাল নাউন বলা হয়, ঠিক আছে? এখন এই যে শেষে যে রিসিভিং আছে, তাহলে এটা কী হবে বলো তো? আচ্ছা, এই দ্যানটার গ্রামাটিক্যাল পরিচয় বলো, দ্যানটা কি? গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এই দ্যানটা কোন পার্টস অফ স্পিচ বলো কেউ? দ্যানটা সাধারণত কোন পার্টস অফ স্পিচে ব্যবহার হয়? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8-এর মধ্যে কোনটার মধ্যে পড়ে? না, প্রোনাউন কিভাবে? প্রোনাউন তো নাউনের রিপ্লেসমেন্টে বসে। দেন মানে হচ্ছে কি এখানে চেয়ে, তো এইটা হচ্ছে তোমার শেষে মানে নাউনের পূর্বে কি বসে, কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে, প্রিপোজিশন বসতে পারে, আরও কিছু কি বসে? এই দুইটাই সচরাচর বসে। সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে প্রিপোজিশন, মানে বাক্যের শেষে নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, ঠিক আছে? তো এই দেনটা এখানে হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যাই বসবে সেটাই হচ্ছে নাউন। বোঝা যায়? আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতেছো? খাতায় কি লিখতেছো কিছু? তাহলে শুনে তো এখান দিয়ে আর এক কান দিয়ে বার করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা দেখো, বার্কিং ডগ সেলডম বাইট, মানে কি কেউ বলতে পারবা?
বার্কিং ডগ সেলডম বাইট। আচ্ছা, সাধারণ মিনিং কি দাঁড়ায়? মানে আচ্ছা, আমাদের যে সচরাচর এলাকায় যে কুত্তা কামড়াইতে আসে বা দেখে ঘেউ ঘেউ করে ইয়া করে, ওরা কি আসলে কামড়ায়? যে কুত্তা দেখবা যে মানে আক্রমণ করার জন্য ঘেউ ঘেউ করতেছে, ও কিন্তু কামড়াতে আসে না। ঠিক এরকম যে বার্কিং ডগ সেলডম বাইট, মানে ঘেউ ঘেউ করা কুত্তা কখনো কামড়ায় না। এর প্রবাদ বাক্য যেটা, সেটা হচ্ছে যত গর্জে তত বর্ষে না। যত গর্জে তত বর্ষে না, মানে বাংলাটা বুঝতেছো? মানে এ যতটা এফোর্ট দিতেছে কিন্তু ততটা মানে এর ভ্যালুটা নাই আর কি। ঠিক সেরকমই বার্কিং ডগ সেলডম বাইট। আমরা মিনিংয়ের দিকে না যাই, আমরা গ্রামাটিক্যাল দিকে আসি। দেখো বার্কিংটা এখানে তাহলে কোন পার্টস অফ স্পিচ? এখানে বার্কিংটা হচ্ছে, ডগটা কি দেখো তো? ডগ তো কুকুরে। ডগটার গ্রামাটিক্যাল পরিচয় আমি কিন্তু সবগুলো আজকে এই পার্টস অফ স্পিচেরই আলোচনা করবো তোমাদের সাথে। এগুলো আমাদের কোন ক্লাস থেকে পড়ানো হচ্ছে? হ্যাঁ, তারপরেও আমরা আটকাচ্ছি কেন? হ্যাঁ, এখন পড়ো, তাহলে সামনে আটকাবো না। তো বার্কিং ডগ সেলডম বাইট, এখানে ডগটা কি? নাউন। তো নাউনের পূর্বে কি কি বসতে পারে? প্রোনাউন, প্রোনাউন কেন বসে? নাউনের রিপ্লেসমেন্টে প্রোনাউন বসবে, কিন্তু নাউনের সামনে তো প্রোনাউন বসতে পারে না। এখানে প্রিপোজিশন আর অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো যে প্রথমে যে আছে বার্কিং, আমরা এর আগের সেন্টেন্সেই পড়ছি কি? গিভিং, মানে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি যখন আসবে তখন সেটা হবে কি? জিরান নয়তো পার্টিসিপল। এখন যখন নাউনের সামনে কিছু বসে তখন সেটা কি, মানে যখন নাউনের সামনে কিছু বসে তাকে মডিফাই করে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। কি চলে কি চলে পিছনে কি চলে? ভাই ফ্যানটা হালকা করে দেওয়া যায় না? গরম লাগতেছে প্রচুর। কথা বললে তো সমস্যা হবে। দেখো দেখো, কথা বলিও না, না বুঝলে বলবা, ঠিক আছে? তোমাদের প্রশ্ন করার জন্য আমি, মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আমি আসি। তা এখানে এই বার্কিংটা, বার্কিং ডগ সেলডম বাইট, এই ডগটা কি? নাউন। নাউনের পূর্বে যদি কোনো কিছু, কোনো ওয়ার্ড বসে তাকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর আমরা আগেরটা পড়ছি কি, যে গিভিং, যেটা ভার্বের পূর্বে আসে, কোথাও মানে কাউকে কিছু মডিফাই করে নাই, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসছে। কিন্তু এইখানে এটা হচ্ছে নাউন, কিন্তু এই বার্কিংটা এখানে আসলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ নাউনের পূর্বে বসে ইয়া করতেছে কি, কুত্তারা কী করতেছে? ঘেউ ঘেউ করতেছে। তো এই ঘেউ ঘেউ করাটাকে মডিফাই করছে নাউনের পূর্বে বসে। তো এখন এইটা আসলো অ্যাডজেক্টিভ। তো আমরা প্রথমে পড়লাম ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্টের স্থলে বসে তখন সেটা কি হয়? নাউন হয়। আর এইখানে এসে সেন্টেন্সের শুরুতেই বসছে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কারণ কি? প্লেসমেন্টের কারণে। কারণ নাউনের পূর্বে এটা বসছে। তো আমরা আগেরটাতে কী পড়ছি, যখন ভার্ব প্লাস আইএনজি নাউন প্লাস ভার্বের কাজ করে, যেমন এইটা গিভিং, বুঝছো? তখন সেটা হবে কি? জিরান। আর যখন ভার্ব প্লাস আইএনজি একসঙ্গে কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, তখন হবে পার্টিসিপল। এটার পরিচয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল। পারফেক্টের সাথে হ্যাভিং প্লাস V3 হয়, আর প্রেজেন্টের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, আর পাস্টের তো সেটা তোমরা জানো V2 ফর্ম, V3টা হয় এটা। তো এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে তোমাদের? এই কয়টা সেন্টেন্স আমি লিখলাম, কোনো প্রশ্ন আছে? মানে বুঝতে অসুবিধা হয়েছে যে এইটা বুঝি নাই বা এরকম কিছু?
আচ্ছা এইখানে দেখো মেন্সের শেষে এস কেন হয়েছে বলো তো? কারণ হচ্ছে আমাদের সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি এস বা এস হয়। তারপরে দেখো উই ভিজিটেড, এখানে ভিজিটেড কেন হয়েছে? এই যে ইয়েস্টারডের কারণে, গতকাল নির্দেশ করছে, গতকাল কি অতীতকাল নির্দেশক না, এটার কারণে এখানে ভিজিটেড। তারপর হচ্ছে এখানে আর ভার্ব টাইপের কিছু নাই। এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো? আচ্ছা আমরা পরের ধাপে যাই। দেখো our blessing come from above, মানে আমাদের যে করুণা দয়া আশীর্বাদ সব উপর থেকে বা উপরওয়ালা থেকে আসে। তো এইখানে এই যে ফ্রম আর অ্যাবভ এই দুটো কিন্তু আমাদের একটা সাধারণ গ্রামাটিক্যাল পরিচয় আছে। কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে ফ্রম আর অ্যাবভ? প্রিপোজিশন তোমরা পড়ো না? ফ্রম আর অ্যাবভ কিন্তু প্রিপোজিশনের মধ্যে পড়ে। মানে সাধারণত এই দুইটা হচ্ছে গ্রামাটিক্যাল পরিচয় পার্টস অফ স্পিচের, এই দুটো হচ্ছে একটা একটা করে প্রিপোজিশন, কিন্তু পাশাপাশি বসার কারণে এদের পরিচয়টা চেঞ্জ হয়ে যাবে। দেখো আমরা একটু আগেই পড়লাম কি, যখন মানে প্রিপোজিশনের পরে কি বসতে পারে, নাউন বসতে পারে, ঠিক আছে? তো এই যে প্রিপোজিশন একটা দুইটা, যখন দেখবো যে পাশাপাশি দুইটা প্রিপোজিশন আছে, পাশাপাশি দুইটা প্রিপোজিশন যদি থাকে তাহলে প্রথম যে প্রিপোজিশন সেটা হবে প্রিপোজিশন, এর পরে যে প্রিপোজিশন সেটা হবে নাউন। মানে দেখো এর গ্রামাটিক্যাল পরিচয় কিন্তু এটা হচ্ছে প্রিপোজিশন, এটার পরিচয় হচ্ছে এটা প্রিপোজিশন, কিন্তু পাশাপাশি বসার কারণে দেখা গেল যে এই প্রথমটা হচ্ছে আমাদের প্রিপোজিশন থাকলো আর এইটা হয়ে গেল নাউন, ঠিক আছে? আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ। সিমিলার দেখো এটা আমাদের কি ক্লাসরুম না? This is our class room. আচ্ছা ক্লাস কি কোন ধরনের নাউন? ক্লাস কি অনেকজনের সমন্বয়ে ক্লাস না? ক্লাস থেকে কালেকটিভ নাম না? তো ক্লাস আবার রুম, তো এটার পরিচয় হচ্ছে এটা নাউন, এটাও নাউন, এটা এম হয়ে গেছে ওটা এন, ঠিক আছে? তো এই যে ক্লাস আর রুম এর মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, মানে সাধারণত এদের পরিচয় তো নাউন নাকি? এখন তাহলে এই সেন্টেন্সে বসার কারণে কোনটা কোন পার্টস অফ স্পিচ হয়ে গেল? সবসময় এক জিনিস নিয়ে আসলে হবে না। দেখো প্রথমের এইখানে হইলো কি, প্রথমটা প্রিপোজিশনে থাকলো, এর পরের অংশটা হয়ে গেল কি নাউন। কিন্তু এইখানে দেখো দিস ইজ আওয়ার ক্লাসরুম, ক্লাসটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ, রুমটা হয়ে যাবে নাউন। কারণ রুমটা কিসের? ক্লাসরুম। বেডরুম হতে পারে, ডাইনিং রুম হতে পারে, তারপরে মানে অনেক ধরনের রুম থাকে না, কিন্তু এই ক্লাসটা বসে রুমটাকে বিশেষায়িত করছে যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, ঠিক আছে? তো এই কারণেই হচ্ছে যখন পাশাপাশি দুইটা নাউন বসবে, প্রথম নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর দ্বিতীয় যে নাউনটা আসবে সেটা হচ্ছে কি নাউন। তো পাশাপাশি যখন দুইটা নাউন বসবে তখন প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। আর যখন পাশাপাশি দুইটা প্রিপোজিশন বসবে তখন প্রথমেরটা প্রিপোজিশন, পরেরটা হচ্ছে নাউন, এটাই। আচ্ছা দেখো এখানে এ ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ মানে কি? ব্রাউন মানে কি? বাদামি। তো একটা বাদামি খেক শিয়াল বা শিয়াল
জাম্প ওভার দ্য লেজি ডগ, একটা অলস কুত্তার উপর দিয়ে লাফায় গেল। ঠিক আছে, তো এখন এইখানে এই ব্রাউনটা কোন পার্টস অফ স্পিচ? এইটা কি, এইটা কি, এইটা কি, আর এইটা কি বলো? তোমাদের মাথায় ঢুকতেছে এগুলা? বুঝতেছো? আচ্ছা, আমি কিন্তু ধরবো সবাইকে এক এক করে। আচ্ছা, প্রথমে ব্রাউনটা আসি। ব্রাউনটা কোন পার্টস অফ স্পিচে পড়তেছে? আমাকে সেন্টেন্সে খুঁজতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, তারপরে কোনটার সামনে কি বসে কাকে বিশেষায়িত করতেছে, এগুলা খুঁজে বের করতে হবে। শুধু ঢালা মুখস্থ করার জিনিস ইংরেজি না। ইংরেজি হচ্ছে বেসিক থেকে, বিশেষ করে গ্রামাটিক্যালটা বেসিক থেকে জানা দরকার। তুমি যত বেসিক তোমার ক্লিয়ার হবে, তোমার ইংলিশ রিটেন বলো, তারপরে হচ্ছে এমনি গ্রামাটিক্যাল বলো বা স্পিকিং বলো, সবগুলোতেই তোমার হেল্প করবে এগুলো। সেক্ষেত্রে আমাদের বেসিক ভালো করে জানতে হবে, তাহলে গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে না ইজিলি আমরা বুঝতে পারবো। তো এখন দেখো যে এ ব্রাউন ফক্স, এখানে এ দিয়ে কি? একটি। ব্রাউন ফক্স, ব্রাউন মানে কি? বাদামি। তো শিয়াল বা শিয়ালটা কোন রঙের? বাদামি রঙের। তো এইটা হচ্ছে আমাদের কি? নাউন। নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। এখন জাম্প ওভার দ্য লেজি ডগ, এইখানে জাম্পটা কোন পার্টস অফ স্পিচ? লাফানো। লাফানোকে এটা কাজ না? আর কাজ করাকে কি বল? কোন ইয়া বলতে পারে? কাজ, ক্রিয়া। ক্রিয়ার ইংরেজি কি? ভার্ব। এটা হচ্ছে ভার্ব। এই যে ওভার, এটা কোন পার্টস অফ স্পিচ বলো? ওভার মানে কি? উপরে। এটা হচ্ছে প্রিপোজিশন। তারপরে দ্য লেজি ডগ, দাটাও এখানে কি? আর্টিকেল বলো বা ডিটারমিনার বলো, যাই বলো। আর লেজি ডগ, কুকুরটা কেমন? অলস। তো কুকুরকে বিশেষায়িত করছে কি? লেজি। এটা কি? অ্যাডজেক্টিভ। ডগটা কি? নাউন। দেখো একটা সেন্টেন্সে কতগুলো কি বসতেছে। ঠিক আছে, আচ্ছা আমি আবার আরেকটা লিখতেছি, এবার তোমরা অ্যান্সার করবো। আমি কিন্তু এইগুলোর মধ্যে থেকেই লিখবো। হ্যাঁ, কি লিখি কি লিখি? নাও দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ ডাউন, মানে এখন আমের বাজার বা আমের দামটা কি? কমে গেছে। তো এখানে দেখো ডাউনটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? আচ্ছা আমি হচ্ছে বলো, অ্যাডভার্ব কাকে বলে? একজন বলো। শুধু ভার্বের না, অ্যাডভার্ব কিন্তু ভার্বকে, অ্যাডভার্ব নিজেকে, আবার হচ্ছে বাকি অনেকগুলোকে, একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করে। তো ভার্বকে আমরা সাধারণত ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব বুঝি। তো এখানে দেখো নাও দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ ডাউন। তো আমাদের কি? আমের বাজার কমে গেছে বা ইয়ে হয়েছে। তো সেক্ষেত্রে কি কমে গেছে? আমের দাম কমে গেছে। আর এই ডাউনের কিন্তু সাধারণ একটা পরিচয় আছে, ডাউনটা কিন্তু প্রিপোজিশন হিসেবে বসে। কিন্তু এইখানে এইটা কি হবে জানো? এখানে এটা হবে অ্যাডভার্ব। মানে নাউনের, মানে আমাদের বাজার দামটা কি? কমে গেছে, প্রাইসটা কমে গেছে। এই কারণে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা নেক্সটে যাই। আইস বানান কি ভুল লিখলাম? প্লিজ ডাউন ইউর আইস।
দয়া করে তোমার চোখ নামাও বা চোখ নামে কথা বলো, এরকম টাইপের। মানে তোমার চোখে চোখ রেখে যদি কেউ রাগ দেখিয়ে কথা বলে তখন চোখ নামে কথা বলো, এরকম টাইপের। তো প্লিজ ডাউন ইয়োর আইস, তো তোমার চোখ নামাও বা চোখ নামিয়ে কথা বলো। এইখানে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ে বলো তো? সেন্টেন্স 5 ধরনের হয় না? কী কী হয়? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটিভ। এটা কোনটার মধ্যে পড়ে? অপটেটিভ না? তো প্লিজ ডাউন ইয়োর আইস, অপটেটিভ সেন্টেন্সে বলতেছে একজনকে, বলতেছে তোমার চোখ নামিয়ে কথা বলো। এখানে এই ডাউনটা কোন পার্টস অফ স্পিচ তাহলে আমাকে বলো? না, এটার পরিচয়টা কি বলো? এটা এখানে হবে ভার্ব। এই সেন্টেন্সে এটা ছাড়া আর কোনো ভার্ব হয়? কোনটা ভার্ব হয় দেখো তো? চোখটাকে কি বলতেছে? নামাইতে বলতেছে। এই ডাউনটা হচ্ছে এখানে ভার্ব। যদিও ডাউন দিয়ে কি বোঝায়? ডাউনটা একাধারে হচ্ছে তোমার অবস্থান, মানে নিচু বোঝাচ্ছে না, এটা অ্যাডভার্ব, আবার এটা প্রিপোজিশন হিসাবেও বসে। আবার এখানে বসলো কি? ভার্ব হিসাবে। একটা ওয়ার্ড মানে জন্মগত যে পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে কখনো সবসময় ওইটা থাকতে পারে না, ঠিক আছে? এটা ক্ষেত্র বিশেষে অন্যান্য পার্টস অফ স্পিচের মতো আচরণ করে। এরপরে দেখো বাট মি নো বাটস মানে কি? কিন্তু করো না, বা আমার সাথে কিন্তু করো না। তো এইখানে এই বাটটা কোন পার্টস অফ স্পিচ, এই বাটটা কোন পার্টস অফ স্পিচ, আর বাট সাধারণত কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, মানে এর জন্মগত যে পার্টস অফ স্পিচ এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? বাট মূলত হচ্ছে কনজাংশন, কি করে? একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করে। আর এইখানে দেখো বাট মি নো বাটস, এইখানে প্রথম বারটা কোন পার্টস অফ স্পিচ আর পরের বারটা কোন পার্টস অফ স্পিচ বলো? সেন্টেন্সের সব কিছুর দিকে লক্ষ্য রাখতে হবে। এই মিটা কি? মিটা অবজেক্টিভ ফর্ম না সাবজেক্টের? তো এটা যদি অবজেক্টিভ ফর্ম হয়, আমাদের সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো যদি অবজেক্ট হয়, অবজেক্টের ঠিক পরে আগেই কার অবস্থান? ভার্বের অবস্থান। তো অবজেক্টের আগেই ভার্বের অবস্থান বিধায় এই যে বারটা, এইটা এখানে ভার্ব। এগুলো কিন্তু ফ্রেজ, এই সেন্টেন্সটা হচ্ছে একটা ফ্রেজ, বাক্যাংশ, মানে বাক্যের অংশ। তারপরে হচ্ছে এই যে বার্ডসের পূর্বে কি আছে? নো আছে। নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যা বসে তা কি বসতে পারে? নাউন বসতে পারে। এই বার্ডসটা হইল নাউন। তাহলে দেখো একটা ওয়ার্ড সামনে বসে হইল ভার্ব, শেষে বসে নাউন হয়ে গেল, ঠিক আছে? বুঝছো তো নাকি? বোঝা যায়? আমার কথা বোঝা যায়? মুসলিম বানান MUSLIM, মুসলিম ফার্স্ট। মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান, রমজান মাসে মুসলমানরা কী করে? রোজা রাখে। এই ফাস্ট মানে ফাস্টিং বা ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা। এই ফাস্টটা এখানে কোন পার্টস অফ স্পিচ বলো? মুসলিমটা সাবজেক্ট বা নাউন, তারপরের অবস্থান কি, তারপরে শেষে কি বসে, মানে আমাকে এই যে এই স্ট্রাকচারটা এইটা ফলো করেই সব কিছু করতে হবে। প্রথমে ভার্ব খুঁজতে হবে, এরপরে ভার্বের সামনে যা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টের অংশ, আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি? অবজেক্ট বা এক্সটেনশনের অংশ। সেই ক্ষেত্রে এই ফার্স্টটা এখানে কি? ভার্ব। মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান, অর্থাৎ মুসলমানরা কি রমজান মাসে কি রোজা রাখে। এখন এটা দেখো, এই ফাস্টটা কি? হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সেক্ষেত্রে এই ফাস্টটা কি? আগেরটা তো আমাদের হইলো ভার্ব, এখন এই ফাস্টটা এখানে কি?
আমি পার্টস অফ স্পিচের কথা বলতেছি, বলো 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 বলো। আচ্ছা, হি রানস ফাস্ট, সে দৌড়াচ্ছে কেমন? দ্রুত। এখানে রানসটা কি? রানসটা ভার্ব না? তো রান মানে কি? দৌড়া না? কেমন দৌড়াচ্ছে? দ্রুত না ধীরে না উড়ে উড়ে যাচ্ছে? সেক্ষেত্রে তার দৌড়ানোটাকে মডিফাই করতেছে কি? সে দ্রুত দৌড়াচ্ছে। তো যখন ভার্বকে মডিফাই করে একটা ওয়ার্ড, তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তো এই ফার্স্টটা এখানে কি? অ্যাডভার্ব, আর এইটা হচ্ছে ভার্ব। তো আগের সেন্টেন্সে ফার্স্ট হলো কি? ভার্ব। পরের সেন্টেন্সে আমরা খুঁজে পেলাম এটাকে অ্যাডভার্ব। মানে একটা সেন্টেন্সে বা একটা ওয়ার্ড তার ব্যক্তিগত বা উৎপত্তিগত যে পার্টস অফ স্পিচ শুরু থেকেই, সেটা থেকেও কয়েকভাবে হতে পারে। দেখো এইখানে প্রথমটাই হলো কি? ভার্ব, পরটা আসলো অ্যাডভার্ব। এগুলা কিন্তু তোমাদের যতগুলো আমি প্রশ্ন দিলাম, এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। এগুলোর সেন্টেন্স দিয়ে অপশন দিবে তোমার যে এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে, বা জিরান না পার্টিসিপল, এগুলো আইডেন্টিফাই করা লাগে। ঠিক আছে, এগুলো জানতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো বুঝতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম? অনেক কিছুই শিখলাম নাকি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এইগুলো প্রিপোজিশনের ব্যবহারও শিখলাম। তো এটার কী কী পরিচয় আমাকে একজন বলো। শুরু থেকে যে আলোচনা করছি তার মধ্যে থেকে এটার পরিচয় কী কী বলো। আচ্ছা, শেষের জন দাঁড়াও। হ্যাঁ বলো। হ্যাঁ, নাউন হবে। নাউন ছাড়া এটাকে মানে পার্টস অফ স্পিচ বাদে যদি বলে আর কী কী পরিচয় হতে পারে, এটা কোন ভার্বে হতে পারে? এটা ভার্ব প্লাস আইএনজির একটা নাম আছে, সেই নামটা কি? জিরান্ট বা ভার্বাল নাম। ঠিক আছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার হচ্ছে কি? একটা ভালো ব্যায়াম। বসো বসো। তারপরে কি লিখবো? একজন মেয়ে দাঁড়াও। কে দাঁড়াবো? সৎ ইচ্ছায় তুমি দাঁড়াও। হাউ ডেয়ার ইউ, এটা মেয়েদের একটা জনপ্রিয় বা ভালো একটা পছন্দের ইয়া। তো এই ডেয়ারটা কি বলো তো? কোন পার্টস অফ স্পিচ হবে না? চেষ্টা করো, চেষ্টা করো। তুমি দাঁড়াও। সব মেয়েকে দাঁড় করাবো এখন, বলো কে পারে দেখা যাক। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তারপর তুমি বলো, বলো তুমি। আরও আছে মেয়ে না? এই দাঁড়াও, বলো কোন পার্টস অফ স্পিচ ডেয়ার? দাঁড়াও, ভার্ব। তারপর যারা ভার্ব বলছে তারা বসো। আচ্ছা সবাই বসো, শিখে রাখো। নিড, ডেয়ার, এটা হচ্ছে সেমি মডাল, মানে একাধারে এটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে বা মডাল হিসেবেও বসতে পারে। যদি ডেয়ার বা নিডের পরে একটা বেস ফর্ম যুক্ত ইয়া থাকে, তাহলে সেই ডেয়ারটা হবে মডাল ভার্ব।
আর যদি শুধু ডেয়ার একাকি বসে একটা সেন্টেন্সে তাহলে সেটা হবে মেইন ভার্ব। ঠিক আছে, শিখে রাখো। হাউ ডেয়ার ইউ, এই ডেয়ারটা হচ্ছে মেইন ভার্ব বা ভার্ব। তাহলে তোমাদের পার্টস অফ স্পিচে অনেক ল্যাক আছে, ঠিক আছে। ঘাটতিটা কেন, এই ক্লাস 10 অনেক, আচ্ছা তোমরা কোন ক্লাস? আচ্ছা, তোমরা শেখার এখন অনেক সময় আছে তোমাদের, কিন্তু যারা 10 বা 8, 9-এ পড়তেছো তোমাদের তো এখন না পারলে পরবর্তীতে অনেক চাপ হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ম্যাক্সিমাম তো সায়েন্সে এখানে না, আর্টসও আছে। তো যারা সায়েন্স আর্টস মানে যে গ্রুপেই পড়ো না কেন, কমার্স তো নাই এদিক, যে গ্রুপেই যে পড়ো না কেন আমাদের ইংলিশটা কিন্তু লাগবেই, সব ক্ষেত্রেই লাগবে। সেক্ষেত্রে তোমাদের গ্রামার বলো আর স্পিকিং বলো আর রিটেন বলো, সব কিছুতেই আমাদের, এখন আমি যদি লিখতে গিয়ে যদি আমার রিটেনে ভুল হয়ে যায়, প্রিপোজিশনের ভুল, ভার্ব বসাইতে ভুল, বা একটা সিকোয়েন্স মেনটেন করতে ভুল, তাহলে আমাকে রিটেনে কি মার্ক দিবে? যখন আমার ভুল থাকবে সেন্টেন্সে বা লিখতে গিয়ে যখন আমি মুখস্থ করে লিখতে যাব তখন তো ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে বেসিক জানতে হবে, কোনটার পর কোনটা আসতেছে, কি করতেছে, কি মডিফাই করতেছে না করতেছে। আমাকে যদি ইংলিশে ভালো করতে হয় তাহলে 4টা বিষয়ের উপর ফোকাস করতে হবে, 4টা বিষয়, 4টা। প্রথমত যদি আমি দেখি, আমাকে পার্টস অফ স্পিচের উপর জ্ঞান রাখতে হবে। বানান ভুল লিখলাম মনে হয়। পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে কি টেন্স, তারপর জানতে হবে ভয়েস, আর শেষে জানতে হবে ভোকাবুলারি। এই ভোকাবুলারিটা হচ্ছে ইংলিশের অক্সিজেন। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে? সেরকম হচ্ছে, আমরা যদি ভোকাবুলারি না জানি, ওয়ার্ড মিনিং যদি না জানি, লিখতে পারবো, বলতে পারবো? এখন আমি একটা বাংলায় বলতেছি, ঠিক আছে, আমার বাংলা মাতৃভাষা যেহেতু আমাদের বাংলা ফ্লুয়েন্সি আছে, বাংলা লিখতেছি নিজের মতো করে, কিন্তু সেমটা ওইটা যদি আমি ইংলিশে কনভার্ট করতে চাই আটকা যাবে, স্বাভাবিক, কারণ আমি ইংলিশের ওয়ার্ড মিনিং জানি না। তো যেমন মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না, ঠিক ইংরেজির ভোকাবুলারি ছাড়া কিন্তু একজন লিখতেও পারবে না, বলতেও পারবে না, অচল। তো সেজন্য এইটাকে বলা হয় যে ইংরেজির অক্সিজেন। আর আমাদের পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস দিয়ে কি একটা প্রত্যক্ষ না পরোক্ষ, অ্যাক্টিভে না প্যাসিভে আছে, সেটা অনুযায়ী আমাদের ভার্বের চেঞ্জ হয়, ওটা জানতে হবে। তারপরে টেন্স, আমি যদি আইডেন্টিফাই করতে না পারি একটা টেন্স কোন ফর্মে আছে বা কোন মানে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনটা নির্দেশ করতেছে, আমি যদি এটাই না জানি তাহলে কি আমি ভুল করবো না ভার্বের ইয়াগুলো করতে, লিখতে ভুল করবো। তারপরে পার্টস অফ স্পিচ, এই যেটা আমরা এতক্ষণ থেকে 4টা আলোচনা করছি, নাউনের আলোচনা করছি, ভার্বের আলোচনা করছি, অ্যাডভার্বের আলোচনা করছি, আর প্রিপোজিশনের আলোচনা, ও অ্যাডজেক্টিভও আছে, এই 5টার আলোচনা করছি। এই 5টার কিন্তু ঘোরায় ফিরে মেইন, আর বাকিগুলো জাস্ট এর পিছনে কেউ খোঁচাখুচি দেয়, এরকম। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখতে হবে, টেন্স, ভয়েস, ভোকাবুলারি, এইগুলা ভালো করে আয়ত্ত রাখতে হবে, তবেই আমাদের ইংলিশের ডেভেলপ হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এগুলা আমাদের হচ্ছে প্রতি শ্রেণী, মানে যখন আমরা একটা ধাপ করে আগাচ্ছি, দেখতেছি যে এগুলা ঘুরাই ফিরাই থাকতেছে। দেখো, আমি যদি তোমাদের প্রিপোজিশনের কথা বলি, একটা আলাদা টপিক থাকে পরীক্ষায়, প্রিপোজিশন থাকে, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব থাকে, তারপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স থাকে, ন্যারেশন থাকে, ভয়েস থাকে, তারপরে আর কি থাকে, ডিগ্রি থাকে, ট্রান্সফরমেশন সেন্টেন্স যেটা বলে। তারপরে যখন সামনে যাবা মডিফায়ার আসবে, তারপরে ওয়ার্ড ফ্রেজ আসবে, তারপরে হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স আসবে। তো এইগুলা সবগুলাই হচ্ছে তোমার এই যে টেন্স আর পার্টস অফ স্পিচের ভেতরে, মানে গ্রামার সব মিলিয়ে হচ্ছে এইগুলা। তুমি ন্যারেশন করতে যাও, টেন্স লাগবে, ঠিক আছে, বা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স করতে যাও, ওখানে ভার্ব লাগবে, আরও আদার্স অনেক কিছু লাগবে।
তো সেক্ষেত্রে এই বিষয়গুলো জানতে হবে, নির্দিষ্ট একটা বই ফলো করবা। আমরা হচ্ছে কী করি, অ্যাডভান্স কিনি বা হুদায় অনেকগুলো বই কিনি, প্রতি ক্লাস পার হচ্ছে আর এই বইগুলো ফালাই দিচ্ছি, কিন্তু পুরো বইটা আর পড়া হচ্ছে না। এই জন্য ইংলিশের জন্য নির্দিষ্ট একটা গ্রামার কিনবা, ওইটা থেকেই পড়বা, আর প্রতি ক্লাসে যে টেস্ট পেপারগুলো কিনছো ওইটা থেকে শুধু প্র্যাকটিস করবা, তবেই ইংলিশ থাকবে। আর দেখা যাচ্ছে আমরা প্রতি ক্লাসে একটা করে কিনতেছি, হিজিবিজি হিজিবিজি মাথায় কী ঢুকতেছে না ঢুকতেছে, আবার পরের ক্লাস আসতেছে আবার আরেকটা ওটার থেকে একটু মোটা, আবার ক্লাস ওটার থেকে আরেকটু মোটা, এগুলো আবার মাথা করতেছে। অ্যাডভান্সগুলো বিশেষ করে অনেক মোটা মোটা হয় না, আমাদের মাথার প্রেশার ঢুকে দেয়। কিন্তু দেখা যাচ্ছে এগুলা কিছুই না, আমরা একটা বেস ধরবো যে অমুক একটা বই যেটা ভালো হয়, ওইটাকে বেস ধরে ওইটা থেকে গ্রামার পড়বো, আর যে বইটা আমার শ্রেণীতে আছে ক্লাসে আছে ওইটা থেকে শুধু প্র্যাকটিস করে যাব। এভাবেই করতে হবে। আর তা না হলে একটা ছেড়ে আর একটা ধরলে একসঙ্গে দুই দুইটা নৌকায় পা দিলে কী হবে, কিছুই হবে না। তো এটাই করতে হবে, ঠিক আছে? তাহলে এইগুলা আমাদের বিশেষ করে ইংলিশটা, তোমরা আমাদের ইংলিশটা শুধু প্রতিটা সাবজেক্ট যে আছে সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। তুমি সায়েন্সে পড়তেছো বিধায় সায়েন্সের যে মেন সাবজেক্টগুলো আছে সেইগুলো সারাদিন নিয়ে পড়ে থাকবা, তুমি ওইগুলোতে প্লাস পাইলা, কিন্তু বাকি যেগুলো আছে এগুলোতে প্লাস না পাইলা তোমার কি জিপিএ 5 আসবে বা ভালো রেজাল্ট হবে? সম্ভব না।